হঠাৎ বাথরুম থেকে ভেসে এলো জল পড়ার শব্দ। মনে হলো যেন কেউ স্নান করছে। ঘুম ভেঙে গেল অনিন্দর। রাত 3:30। একটা হালকা লাল আলো ঘরে জ্বলছিল। অনিন্দ উঠে বাথরুমের দিকে গেল। সেখানে শাওয়ার থেকে জল পড়ছে। বাথরুমের দরজাটা হালকা খোলা। সেখান থেকে হলদেটে একটা আলো এসে পড়েছে বাথরুমের দরজার বাইরে। অনিন্দ ধীরে ধীরে গিয়ে সেখানে চোখ পাতল। তারপর সে দেখল বাথরুমের ভিতরে স্নান করছে এক অপরূপা সুন্দরী নারী মূর্তি। তার শরীরে কুটো বস্ত্রটুকুও নেই। কিন্তু অনিন্দ তো এই বাড়িতে একাই থাকে। তাহলে এই মহিলা কোথা থেকে এলো? নমস্কার, আমি প্রীতম। আরও একবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটি নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আজকের গল্পে আপনারা দেখবেন একজন নারী সাধিকা, তন্ত্র সাধিকা, সে কিভাবে যৌন সাধনা করত এবং কিভাবে সে একটা সিরিয়াল কিলিং চালিয়ে যাচ্ছিল। এই ঘটনাটা বাঁকুড়ার এক জায়গার, নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন, সে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছে। আজকের ঘটনা সত্যি ভৌতিক ঘটনা। চলুন শুরু করে দেওয়া যাক আজকের ঘটনাটা। বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামে সদ্য আইপিএস হিসেবে পোস্টিং হয়েছে অনিন্দ রায়চৌধুরীর। ট্রেনটা যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, সেখান থেকে নেমে এলো বছর 35-এর এক যুবক, নাম অনিন্দ রায়চৌধুরী, যার কথা এতক্ষণ আপনারা শুনলেন। স্টেশনের বাইরে আসতেই পুলিশ জিপ তার জন্য দাঁড়িয়েই ছিল। পুলিশ জিপে উঠে সে সোজা পৌঁছে গেল বাংলোর কোয়ার্টারে। পুলিশ জিপটা ঘরঘর ঘরঘর আওয়াজ করে সেই বাংলোর সামনে এসে দাঁড়ালো। বাংলোটি বেশ পুরনো, জরাজীর্ণ বললেই চলে। জিপ থেকে নেমে দাঁড়ালেন অনিন্দ। গেটে একটা মস্ত বড় তালা দেওয়া। তালাটা একজন খুলে দিলেন। তার নাম রাখাল। অনিন্দর ব্যাগটা হাতে নিয়ে সে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করতেই অনিন্দর কেমন যেন একটা উটকো গন্ধ নাকে ভেসে এলো। বাংলোটির চারপাশের ঘাসগুলো শুকিয়ে রয়েছে। সেখানে পড়ে আছে বেশ কিছু মরা পাখি। এছাড়াও বেশ কিছু মরা পাখির হাড়গোড় সেখানে পড়ে আছে। বোঝাই যাচ্ছে যে এই বাংলো বেশ কয়েক বছর কেউ ব্যবহার করেনি। সেই বাংলোর মেন দরজার সামনে এসে যখন দাঁড়ালো অনিন্দ, তখন দেখলো এক প্রাচীন বিশাল লোহার দরজা। সেখানে পেল্লায় সাইজের একটা চাবি ঘোরাতেই মোড় মোড় আওয়াজ করে দরজাটা খুলে গেল। রাখাল অনিন্দকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করতেই অনিন্দ লক্ষ্য করলো যে বাড়ির ভিতরে বেশ ধুলো জমে আছে। অনিন্দ রাখালকে জানালো যে আজকেই যেন এই সম্পূর্ণ বাড়িটা পরিষ্কার করে দেওয়া হয় তার জন্য, কারণ এতটা নোংরা জায়গায় সে থাকতে অভ্যস্ত নয়। রাখাল একটা ঘর পরিষ্কার করেই রেখেছিল। রাখাল তাকে জানালো যে উপরের একটি ঘর তার জন্য পরিষ্কার করাই আছে। রাখাল এবার ধীরে ধীরে তাকে নিয়ে উপরে চলে গেল। উপরের একটা ঘর রাখাল খুলে দিল। ঘরের মধ্যে একটা বড় সাইজের পালঙ্ক, এছাড়া একটা আয়না রয়েছে এবং একটা আলমারি টাইপের রয়েছে। আলমারিটি কাঠের। রাখাল তাকে জানালো যে তার ব্যাগপত্র এবং জামাকাপড় এই আলমারিতেই সে যেন রাখে। তারপরে রাখাল বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল যে সে দুপুরের খাবারের জন্য বলেই রেখেছে। দুপুরের খাবার ঠিক সময়ে সে নিয়ে এসে তাকে পরিবেশন করে দেবে। অনিন্দ ব্যাগটা রেখে জামাটা খুলে পাখাটা চালিয়ে একটু রিল্যাক্স হয়ে বসলো। তারপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল। 10 মিনিট পর সে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো। সারাদিনের ক্লান্তির পর তার যেন বেশ ঘুমই পেয়েছিল। তার শরীরটা সে এলিয়ে দিল। হঠাৎ একটা শব্দে তার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখলো তার সামনে রাখাল দাঁড়িয়ে আছে দুপুরের খাবার নিয়ে। রাখাল তাকে বলল যে সে দুপুরের খাবার নিয়ে এসেছে, ভাত, ডাল, আলু ভাজা এবং মাংসের ঝোল। সেগুলো খেয়ে অনিন্দ
একটা ঘুম দিল। উঠল সন্ধে 8টার সময়। অফিসের একজন স্টাফ এসে তার জন্য বসেই ছিল। নতুন আইপিএসকে দেখে সে সেলাম জানালো। অনিন্দ তাকে বসতে বলল। এরপর সেই থানার সমস্ত ডিটেলস জানতে শুরু করলো। এই করতে করতে রাত 11টা বেজে গেল। এরপর সেই কর্মচারী ফিরে গেলেন এবং অনিন্দ রাতের ডিনার করে ঘুমাতে চলে গেল। রাত 3টে। হঠাৎ কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো অনিন্দর। মনে হতে লাগলো কেউ যেন একটা মাথায় হাত বোলাচ্ছে। সে স্পষ্ট বুঝতে পারছে, কিন্তু সে যেন উঠতে পারছে না। সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সেই গভীর ঘুমের মধ্যেও সে অনুভব করতে পারছে তার চুলে যেন কেউ বিলি কেটে দিচ্ছে। তার কানে আস্তে আস্তে সে শুনতে পাচ্ছে তারই নাম। এক মহিলা কণ্ঠে কে যেন বিড়বিড় করছে। তার ঘুমটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। ঠান্ডা আবহাওয়ার মধ্যেও তার কিন্তু কপাল থেকে ঘাম ঝরতে শুরু করলো, কিন্তু সে কোনোভাবেই ঘুম ভেঙে উঠতে পারছে না। হঠাৎ তার চটকাটা যেন ভেঙে গেল। ধরপড়িয়ে উঠে বসলো অনিন্দ। চারিদিকে কেউ নেই। ঘরে যেই নাইট ল্যাম্পটা সে জ্বালিয়েছিল সেই লাল আলোটা ছড়িয়ে রয়েছে সারা ঘর জুড়ে, অথচ কেউ কোথাও নেই। কেমন যেন একটা অস্বস্তি লাগলো অনিন্দর। সে কি করবে বুঝে উঠতে পারল না। পাশে রাখা গ্লাস থেকে একটু জল খেয়ে নিজেকে একটু ধাতস্থ করলো অনিন্দ। তারপর আবার শুয়ে পড়ল। সকালে পাখির গুঞ্জনে তার ঘুম ভেঙে গেল। ভোর 6টা। সে রেডি হয়ে বেরিয়ে পড়লো মর্নিং ওয়াক করতে। বাঁকুড়ার সেই গ্রাম সে মর্নিং ওয়াক করতে করতে ঘুরে দেখতে লাগলো। বেশ কিছু লোকের সাথে কথাও হলো তার। এরপর মর্নিং ওয়াক থেকে ফিরে এসে সে স্নান করে বেরিয়ে পড়লো তার নতুন অফিসের উদ্দেশ্যে। অফিসে পৌঁছতেই সমস্ত ডিটেলস জেনে নিয়ে সে কাজ শুরু করে দিল। সারাদিনের ধকলের পর সে যখন বাড়ি ফিরল তখন রাখাল তার জন্য রাতের খাবার নিয়ে উপস্থিত ছিল। রাতের খাবারে ছিল ডাল, শুক্তো এবং মাছ, রুই মাছ। মাছটা অর্ধেক খেলো সে। কেমন জানি খেতে ইচ্ছে করছিল না তার। এরপর সে সিগারেট খেতে ছাদে উঠল। ছাদটা ধুলো মলিন। রাতের বেলায় সেখানে কোনো আলো না থাকায় সে বিশেষ কিছু অনুভব করতে পারল না। সে গিয়ে লাইটারটা ধরালো। হঠাৎ তার মনে হলো সেই নারকেল গাছটার সামনে যেন কে একটা দাঁড়িয়ে আছে। নারকেল গাছটা বাড়ির ঠিক সামনে একটা নারী মূর্তি। সে যেন তার দিকেই দেখছে, কিন্তু সে সেই অন্ধকারে মুখটা বুঝতে পারছে না। তখনকার জামানায় ফোন ছিল না, সে কারণে ফ্ল্যাশ জ্বালানো তার পক্ষে সম্ভব ছিল না। সে উঁকি মেরে দেখতে চেয়েছিল যে কে আছে সেখানে। সে উঁকি মারতেই নারী মূর্তিটা যেন হঠাৎ গাছের পিছনে লুকিয়ে গেল। সিগারেটটা ফেলে দিয়ে দৌড়ে নিচে নেমে এলো অনিন্দ। পুলিশি মস্তিষ্ক একটা সন্দেহ যখন দানা বেঁধেছে সেটা শেষ না দেখে তো অনিন্দ ছাড়বে না। অনিন্দ নিচে নেমে এসে সেই নারকেল গাছের দিকে এগিয়ে গেল, কিন্তু তাজ্জবের ব্যাপার সেই নারকেল গাছের সামনে গিয়ে সে কাউকেই দেখতে পেল না। ভাবনায় পড়ে গেল অনিন্দ, কি হচ্ছে তার সঙ্গে। এই বাড়িতে আসার পর থেকে এই বাংলোতে কি কোনো গন্ডগোল আছে? মনে প্রশ্ন দানা বাঁধল অনিন্দর। রাতে সে ঘুমাতে গেল। আবারও একই রকম একটা অস্বস্তি তার মনের মধ্যে চলতে লাগলো। গভীর ঘুমে আচ্ছন্ন সে। রাত 3:30। হঠাৎ একটা গান যেন কানে ভেসে আসছে তার। একটা মহিলা কণ্ঠে কেউ যেন গান করছে। ঘুমটা ভেঙে গেল অনিন্দর। গান কে গাইছে? সে তো এই বাড়িতে একাই রয়েছে, তাহলে এই মহিলা কণ্ঠে গান কেন? তবে কি রাখাল ভুল করে রেডিও চালিয়ে দিয়ে গেছে? সে বিছানা থেকে তাড়াহুড়ো করে নেমে গেল। নেমে তার ঘরের বাইরে বেরোলো। বাড়ির চারদিকটাই অন্ধকার। সে ধীরে ধীরে হাতে লম্ফ নিয়ে এগিয়ে যেতে থাকলো। গান তো এখনো চলছে, কিন্তু কোথা থেকে গানটা আসছে তার সঠিক দিক কিন্তু অনিন্দ নির্ণয় করতে পারছিল না। সে যেদিকেই হেঁটে চলেছে তার মনে হচ্ছে গানটা যেন ঠিক তার উল্টো দিক থেকে আসছে। আবার সে যখন সেই দিকে যাচ্ছে মনে হচ্ছে গানটা তার অন্য দিক থেকে বাজছে।
নিজেকে পাজলড লাগছিল অনিন্দর। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে তার সঙ্গে। হঠাৎই ঘুম ভেঙে গেল অনিন্দর। সে বুঝলো যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। আবারও সেই লালচে আলোটা সারা ঘরে ছড়িয়ে রয়েছে। কিন্তু হঠাৎ অনিন্দ দেখলো ঘরের দরজাটা খোলা। কিন্তু অনিন্দ স্পষ্ট মনে রয়েছে যে সে ঘুমানোর আগে দরজাটা দিয়েই ঘুমিয়েছিল। তাহলে কি কোনো চোর ঢুকলো ঘরে? সে তাড়াহুড়ো করে লম্ফ হাতে নিয়ে ঘরের দরজাটা খুলে বেরিয়ে এলো, কিন্তু কোথাও কোনো আওয়াজ পেল না। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো সে, কিন্তু কোনো কিছুই যেন সে খুঁজে পেল না। সে আবার ফিরে এলো। এরপর ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু সারা রাত সে কোনোভাবে ঘুমাতে পারল না। পরদিন সকালে এক চোরকে ধরতে গিয়ে বেশ বেগ পেতে হলো অনিন্দর। সারাদিন প্রচুর ক্লান্তি গেল। এরপর সে যখন বাড়ি ফিরল, রাখাল তার জন্য খাবার নিয়ে বসেই ছিল, কিন্তু খেতে বসে কেমন যেন একটা গন্ধ লাগছিল তার। সে খেতে পারল না, উঠে গেল। এরকম করেই 3-4 দিন চলে গেল। সে খেতে পারছিল না। তার চেহারা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছিল। ক্লান্তি, চিন্তা এবং ঘুমাতে না পারা। সে খাওয়া ঘুম কোনোটাই ঠিক মতো করতে পারছিল না। ঘুমাতে গেলেই তার মনে হতো কেউ যেন তার নাম ধরে ডাকছে, কেউ যেন গান গাইছে, কেউ যেন মন্ত্র পড়ছে, কিন্তু কাউকেই সে দেখতে পাচ্ছিল না। সেই দিনটা ছিল কৌশিকী অমাবস্যার। অনিন্দ ঘুমাচ্ছিল। রাত 2:30। অনেক কষ্টে, অনেক চেষ্টার পর তার ঘুম এসেছিল। হঠাৎই জলের শব্দে তার ঘুমটা ভেঙে গেল। ধরপড়িয়ে উঠে বসলো অনিন্দ। বাথরুম থেকে জল পড়ার শব্দ আসছে। মনে হচ্ছে কেউ যেন শাওয়ার চালিয়ে স্নান করছে। সঙ্গে ভেসে আসছে একটা চাপা গানের আওয়াজ, মিষ্টি গান। কে গাইছে কিছুতেই বুঝতে পারল না অনিন্দ। একটা সন্দেহের চোখে সে উঠে পড়ল বিছানার থেকে। এরপর দরজা খুলে এগিয়ে গেল বাথরুমের দিকে, হাতে তার লম্ফ। বাথরুমের কাছাকাছি পৌঁছাতেই সে দেখলো বাথরুমের দরজাটা খোলা এবং সেখান থেকে একটা হলদেটে আলো এসে পড়েছে বাথরুমের উল্টো দিকের দেওয়ালে। ভয় পেয়ে গেল অনিন্দ। কে এই বাড়িতে? এই বাড়িতে তো সে একাই থাকে। তাহলে কে গান গাইছে? কেই বা জল চালিয়ে রেখেছে বাথরুমের? ধীরে ধীরে সে এগিয়ে চলল সেই বাথরুমের দিকে। আলতো খোলা থাকা বাথরুমের দরজায় সে চোখ রাখল। সে দেখল ভিতরে এক নারী মূর্তি স্নান করছে। তার গায়ে কুটো বস্ত্রটুকুও নেই। তার যৌবন যেন ফেটে বেরোচ্ছে। সে অপরূপা সুন্দরী। তার ঠোঁট দেখে অনিন্দের মুখেও যেন একটা ঢেউ খেলে গেল। হঠাৎই অনিন্দর যেন কাম বাসনা জেগে উঠল। অনিন্দ ভাবতে লাগলো, কে এই নারী মূর্তি? এই নারীকে যদি সে লাভ করে তাহলে তো তার জীবন ধন্য হয়ে যাবে। হঠাৎই তার চটকা ভেঙে গেল। অনিন্দ দেখলো বাথরুমের ভিতর কেউ নেই, শুধুমাত্র বাথরুমের কলটা চলছে। অনিন্দ মনের ভুল মনে করে বাথরুমে প্রবেশ করলো। করে কলটা বন্ধ করতেই হঠাৎ নূপুরের শব্দ বাথরুমের বাইরে থেকে ভেসে এলো। কেউ ভিজে কাপড়ে নূপুর পরে হেঁটে যাচ্ছে। তাড়াহুড়ো করে বাথরুম থেকে বেরিয়ে এলো অনিন্দ। লম্ফের আলোয় দেখলো ভেজা কাপড়ের একটা দাগ চলে গেছে বারান্দা জুড়ে। সেটা গিয়ে ঢুকেছে একটি ঘরে। সেই ঘরের মধ্যে একটা বড় সাইজের তালা লাগানো এবং সেখানে লাল শালুর কাপড় দিয়ে সেটা আটকানো। অনিন্দ সেই ঘরের সামনে গিয়ে পৌঁছালো এবং কি মনে হলো সে সেই শালুটা এক টানে খুলে ফেলে দিল। এরপর দরজাটা এক লাথি মেরে খুলে দিল। লম্ফ হাতে প্রবেশ করলো সেই ঘরের ভিতরে। ঘরের ভিতরে প্রবেশ করতেই তার মাথায় যেন একটা বাজ পড়ল। সে দেখলো ঘরের মধ্যে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ার জিনিস, বিভিন্ন যন্ত্র আঁকা। সে কিছুই বুঝে উঠতে পারল না। তবে কি এই ঘরে তন্ত্র সাধনা হতো? একটা প্রশ্ন জেগে উঠল অনিন্দর মনে। সে লম্ফটা নিয়ে এগিয়ে গেল ঘরের প্রতিটি কোণে এবং দেখলো সেখানে ধুলো জড়ানো এক কাপড়ে নরকরটি রাখা। ঘাবড়ে গেল অনিন্দ। কি করবে সে বুঝে উঠতে পারল না। সে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে গেল।
পরদিন সকালে পুলিশ এবং বেশ কিছু কনস্টেবল নিয়ে এসে সেই জায়গা থেকে নরকরটিগুলো ফরেন্সিকের জন্য পাঠিয়ে দিল অনিন্দ। কিন্তু ভাবনা যেন তার পিছু ছাড়ছিল না। প্রায় 2.5 দিন হয়ে গেছে সে ঠিক মতো কিছু খায়নি, শুধু জল এবং চা এইটুকু খেয়েই সে বেঁচে আছে। কারণ সে মুখে যখনই ভাত তুলছে তার মুখ থেকে বমি উঠে আসছে, চেহারায় তার আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, চোখের তলায় কালি, গালগুলো বসে গেছে। তার এক সহকর্মী তাকে জিজ্ঞেস করলো যে স্যার আপনার কি কিছু হয়েছে, আপনি কি খুব চিন্তায় রয়েছেন? অনিন্দ সেই প্রশ্নের কোনো জবাব দিতে পারল না। সেদিন রাতে অনিন্দ যখন ঘুমাতে গেল হঠাৎই একটা ঘর থেকে যেন তন্ত্রক্রিয়ার শব্দ শুনতে পেল অনিন্দ। আবারও ঘুম থেকে উঠে বেরিয়ে এলো বারান্দায়। এরপর তার কানে আরও জোরে ভেসে আসতে লাগলো সেই তন্ত্রমন্ত্রের শব্দ। সে বুঝতে পারল এই তন্ত্রমন্ত্রের শব্দ কিন্তু ভেসে আসছে সেই ঘরটি থেকেই। ধীরে ধীরে এগিয়ে গেল অনিন্দ সেই ঘরের দিকে। ঘরের দরজাটি খোলা। ঘরের দরজার সামনে গিয়ে পৌঁছাতেই সে যা দেখলো তা দেখে তার চোখ একেবারে বিস্ফারিত হয়ে গেল। সে দেখল সেই অপরূপা সুন্দরী নারী মূর্তি বসে আছে এক সব দেহের উপর, অর্থাৎ সে সব সাধনা করছে। তার দেহে কুটো বস্ত্রটুকুও নেই, সে সম্পূর্ণভাবে নগ্ন। অনিন্দকে দেখে সে বলল, অনিন্দ এসো, এসো আমার কাছে। সে অনিন্দকে ডাকছে। সেই ডাক শুনে অনিন্দ যেন মোহগ্রস্ত হয়ে গেল। সেই মোহে অনিন্দ ধীরে ধীরে প্রবেশ করলো সেই ঘরের ভিতরে। এরপর যা হলো তা বললে আপনারা বিশ্বাস করবেন না। সেই নারী মূর্তি, সেই সাধিকা, সে জানায় যে আজ সেই শুভক্ষণ যেদিন তার এবং অনিন্দর মিলন সংগঠিত হবে। সে অনেক দিন ধরেই এই মিলন করতে চেয়েছিল, যাতে সে পুনরায় এই পৃথিবীতে ফিরে আসতে পারে, কিন্তু সে কোনোভাবেই পারছিল না। এই চরম মুহূর্ত উপস্থিত হয়েছিল অনিন্দর সামনে। ঠিক সেই সময় একটা কলিং বেল বেজে ওঠে। চটকা ভেঙে যায় অনিন্দর। সে দেখে সে সেই তন্ত্র সাধনার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, চারিপাশে কিচ্ছু নেই। নিচে যখন সে নেমে আসে তখন দেখে এক কনস্টেবল সেখানে এসে দাঁড়িয়েছে। সে বলে যে গ্রামে একটা খুন হয়েছে, তাকে এক্ষুনি যেতে হবে। তাড়াহুড়ো করে সেই ইউনিফর্ম পরে চলে যায় সেই কেসটা সলভ করতে। সেদিন রাতে আর কিছু ঘটে না। এরপর অনিন্দর মনে হয় যে সে কি পাগল হয়ে যাচ্ছে। সেই কারণে সে একজন সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করে। সাইকিয়াট্রিস্ট জানায় যে বিভিন্ন ওষুধ সে লিখে দিচ্ছে এবং সেই ওষুধগুলো খেলেই অনিন্দ ঠিক হয়ে যাবে। এগুলো তার মানসিক ক্লান্তি থেকে আসছে। সে যেই ইলিউশনগুলো দেখতে পাচ্ছে সেগুলো আদতে কোনো সত্যি ঘটনা নয়, এগুলো সম্পূর্ণ তার ভ্রম। সে সম্পূর্ণ ক্লান্তি থেকে এই জিনিসগুলো দেখছে। কিন্তু অনিন্দর কোনোভাবেই বিশ্বাস হয় না। অনিন্দ সেই সাইকিয়াট্রিস্টকে বলে যে আপনি আমার সাথে চলুন, আপনার যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ করে দিতে পারি যে এই ঘটনাগুলো প্রতিদিন আমার সাথে ঘটছে। সাইকিয়াট্রিস্টও এটা নিয়ে বেশ আগ্রহ দেখায়, কারণ সে বৈজ্ঞানিক মনস্ক একজন ডাক্তার হলেও ভূত নামক এই বিষয়টা নিয়ে তার বেশ ইন্টারেস্ট ছিল। তো সে জানায় যে ঠিক আছে, সে যাবে এবং আজকেই যাবে। অনিন্দ এবং সেই সাইকিয়াট্রিস্ট এসে পৌঁছায় অনিন্দর বাংলোয়। রাতের খাওয়া দাওয়া সেরে তারা একসাথে ঘুমাতে যায়। রাত তখন 3টে। হঠাৎই তন্ত্রমন্ত্রের আওয়াজ ভেসে আসতে শুরু করে সারা বাড়ি জুড়ে। ঘুম ভেঙে যায় অনিন্দর। সে পাশে শুয়ে থাকা সেই সাইকিয়াট্রিস্ট ডাক্তারকে ডাকে। সাইকিয়াট্রিস্ট ডাক্তার ঘুম থেকে ওঠে। সে বলে যে কি হয়েছে। তখন অনিন্দ জানায় যে সে কি শুনতে পাচ্ছে এই তন্ত্রমন্ত্রের আওয়াজ। সাইকিয়াট্রিস্ট ভালো করে শোনার চেষ্টা করে। হ্যাঁ, সেও সেদিন শুনতে পেয়েছিল সেই তন্ত্রের আওয়াজ। ধীরে ধীরে তারা এগিয়ে যায় সেই ঘরটার দিকে এবং সেখানে দেখে যে একজন নগ্ন মহিলা, সেই মহিলা সে মন্ত্র পড়ছে। তার সামনে একটা তান্ত্রিক যন্ত্র আঁকা, তার উপর একটা মরদেহ শায়িত। ঘাবড়ে যায় দুজনেই। এই দৃশ্য যেন সেই সাইকিয়াট্রিস্ট বিশ্বাস করে উঠতে পারছিল না।
কিন্তু চোখের সামনে যেটা ঘটছিল সেটাকে কিভাবে নাকচ করবে তিনি? সেই নারী মূর্তি এবার অনিন্দর দিকে তাকায় এবং পাশে থাকা সেই সাইকিয়াট্রিস্টের দিকেও তাকায়। সেই নারী মূর্তির মুখ দেখে বোঝা যায় যে সে বেশ রাগান্বিত হয়েছে এই সাইকিয়াট্রিস্টকে দেখে। সে রাগী গলায় অনিন্দকে বলে যে তুই একে কেন নিয়ে এসেছিস? তুই কি ভেবেছিস যে তুই এই লোকটাকে নিয়ে এসে আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবি? এই বাড়িটা আমার, এই বাড়ি থেকে আমাকে কেউ তাড়াতে পারবে না যতদিন না আমি আবারও পৃথিবীতে ফিরে আসছি। কথাটা শুনে দুজনেই ঘাবড়ে যায়। হঠাৎই তাদের সামনে এক মুহূর্তের মধ্যে উপস্থিত হয় সেই তান্ত্রিক সাধিকা, সম্পূর্ণ নগ্ন অবস্থায়। সে চোখের দিকে চোখ রাখে অনিন্দর। অনিন্দ মোহগ্রস্ত হয়ে পড়ে। এরপর অনিন্দর হাত ধরে টেনে সে সেই সব দেহের উপর বসায়। সাইকিয়াট্রিস্ট যেন পাথরের মতো হয়ে গিয়েছিল, তার যেন দেহে কোনো সার নেই। সে এক দৃষ্টে এই দৃশ্যগুলো দেখে চলছিল। সেই সব দেহের উপর বসিয়ে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া করতে থাকে সেই সাধিকা। প্রথমে অনিন্দর মাথায় লাল কিছু একটা লাগিয়ে দেয় সেই সাধিকা। এরপর একে একে অনিন্দর সম্পূর্ণ বস্ত্রগুলো খুলে নেয় সে। এরপর তার যোনিপথে প্রবেশ করায় অনিন্দর অঙ্গ এবং শুরু করে সঙ্গম ক্রিয়া। ঠিক এই সময় হঠাৎই কি যেন মনে হয় সাইকিয়াট্রিস্টের। সে পাশেই একটা কুড়ুল দেখতে পায়। সে সেই কুড়ুলটা তুলে নেয়। এরপর সাহস করে এগিয়ে যায়। সঙ্গমের চরম মুহূর্ত, আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। সাধিকা আর কিছু সময়ের মধ্যেই পৃথিবীতে এই দেহের মধ্যে প্রবেশ করবে। আবারও সে ফিরে আসবে পৃথিবীতে। ঠিক সেই সময় সেই কুড়ুল উঁচিয়ে ধরে সাইকিয়াট্রিস্ট ডাক্তার এবং সজোরে চালিয়ে দেয় সেই অপরূপা সুন্দরী নারী মূর্তির ঘাড় লক্ষ্য করে। দেহ থেকে দুটুকরো হয়ে মাথাটা খসে পড়ে মাটিতে। এরপরে এক চটকায় যেন সম্পূর্ণ দৃশ্যটা পরিবর্তন হয়ে যায়। কোথায় কি, কোথায় যজ্ঞ? নগ্ন অবস্থায় শুধুমাত্র অনিন্দ পড়ে আছে সেই যজ্ঞের ঘরে। কোনো রকমে তাকে টেনে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে জল দেয় সেই সাইকিয়াট্রিস্ট ডাক্তার। এরপর মোহ কাটে অনিন্দর। সে কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছিল এতক্ষণ। এরপর দুজনে এই বিষয়টা নিয়ে আলোচনা করে। সকালে রাখালকে ডেকে পাঠায় অনিন্দ। তাকে জিজ্ঞাসা করে যে এই বাড়িতে আগে কে থাকতো। রাখাল তখন জানায় এই বাংলোটা যার, সে এখন আর বেঁচে নেই। তার স্ত্রী ছিল একজন তন্ত্র সাধিকা এবং এই গ্রাম থেকে বেশ কিছু ছেলেকে শারীরিক লোভ দেখিয়ে তাদের নিয়ে এসে এখানে বলি দিত সে তন্ত্র সাধনার উদ্দেশ্যে। যেহেতু এই বাড়ির মালিক বাইরে ব্যবসার কাজে থাকতো, সে এখানে বিভিন্ন তন্ত্রক্রিয়া চালাতো। গ্রামে এক এক করে ছেলেরা যখন উধাও হতে শুরু করে, তখন মানুষের সন্দেহ হয় এই মহিলার দিকে, যার নাম ছিল অন্নপূর্ণা বিশ্বাস। এরপর একদিন একটি যুবককে বলি দেওয়ার সময় গ্রামের এক মহিলা দেখে নেয় এই অন্নপূর্ণাকে এবং সারা গ্রামে রটিয়ে দেওয়া হয় যে এই মহিলা একজন ডাইনি। এরপর গ্রামের লোকেরা এসে তাকে বেঁধে ফেলে এবং তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে পুড়তে পুড়তে সেই মহিলা বলে যে আমি একজন তন্ত্র সাধিকা, আমাকে এইভাবে মেরে ফেলা যায় না, আমি ফিরব এবং আমার অভিশাপ এই গ্রামে চিরকাল থাকবে। এই গ্রাম থেকে প্রতি অমাবস্যায় একজন করে ছেলে নিখোঁজ হয়ে যাবে এবং তাদেরকে আমি ব্যবহার করব তন্ত্রক্রিয়ায়। এবং সেই দিন থেকে আজ পর্যন্ত ঠিক একই ঘটনা ঘটে চলেছিল এই গ্রামে। প্রত্যেক অমাবস্যায় একটি করে ছেলে ঠিক উধাও হয়ে যেত এই গ্রাম থেকে। কিভাবে, কেন, কিছুই জানা যেত না। শুধু যারা উধাও হতো তারা উধাও হওয়ার আগে নিশির ডাকের মতো তাদের নামটা যেন কেউ ধরে ডাকছে এমন শুনতে পেত এবং তারপরে তাদের আর আটকে রাখা যেত না। এইটুকু বলে রাখাল তার কথা শেষ করলো। এরপর অনিন্দ বলল যে সে সেই বাংলোয় আর থাকতে পারবে না, তাকে অন্য বাংলোর ব্যবস্থা করে দিতে হবে।
সরকারকে চিঠি পাঠালো সে। এরপর তাকে অন্য একটি জায়গায় স্থানান্তরিত করে দেওয়া হলো। আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। এই সত্য ভৌতিক ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনারা কী ধরনের গল্প শুনতে চাইছেন অবশ্যই আমাদের জানান। তবে আমাদের সুবিধা হবে আপনাদের কাছে সত্যি ঘটনা পৌঁছে দিতে। আপনাদের কাছে যদি এরকম কোনো সত্যি ঘটনা থাকে আপনারা আমাদের মেল করতে পারেন নিচে দেওয়া মেল আইডিতে। ডেসক্রিপশানে মেল আইডি দেওয়া রয়েছে। আশা করছি আজকের গল্পটি আপনাদের বেশ ভালো লাগলো। পরবর্তী সপ্তাহে এরকমই দুর্দান্ত গল্প নিয়ে আমরা ফিরছি, তাই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।